এখানে আবার এমন অনেকেই আছেন যারা নানান ইকুয়েশনের মধ্যে দিয়ে এসেছেন। আমরা দেখলাম যে বিএনপির তরফ থেকে এবং 11 দলীয় জোটের তরফ থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হলো। এই জায়গা থেকে একটি প্রশ্ন আসে যে সত্যিকার অর্থে এই সংরক্ষিত আসনের মধ্য দিয়ে কি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নাকি দলীয় আনুগত্যের পুরস্কার? যে পদ্ধতিতে এই নির্বাচনটা হয়, এই পদ্ধতি তো পরোক্ষ নির্বাচন, অর্থাৎ মূল দল যদি অনেক আসন পায় তাহলে সেই আসনের হিসাবেই এই সংরক্ষিত নারী আসনগুলি বণ্টিত হয় এবং এই বন্টনের ক্ষেত্রে সংসদে যারা বেশি আসন পাবেন তারা এখানেও বেশি পান। তো দলীয় আনুগত্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে যে এখানে তো দলের বাইরে সাধারণত মনোনয়ন কাউকে দলগুলি দেয় না, এটা একটা। আরেকটা হচ্ছে যে নারীদের জন্য এই আসনগুলি রাখা হয়েছিল মূলত নারীদেরকে এগিয়ে আনার লক্ষ্যে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করার লক্ষ্যে। কিন্তু আবশ্যিকভাবে এটা সত্য নয় যে দল যারা করেন সেই নারীরাই যে সকলে নারী সমাজের প্রতিনিধিত্ব করেন। এখানে কিন্তু অনেকেই আছেন যারা পরিবারের প্রতিনিধি, এখানে এমনও আছেন যার হয়তো বাবা মন্ত্রী অথবা শ্বশুর মন্ত্রী অথবা অনেকে এসেছেন যে তাদের ব্যক্তি জীবনে দুর্ঘটনা রয়েছে, দলের জন্য হয়তো তার ভাই আত্মত্যাগ করেছেন, বোন আসন পেয়েছেন, হয়তো স্বামী আত্মত্যাগ করেছেন, স্ত্রী পেয়েছেন। এবং এখানে আমরা আজকে শুনেছি যেটা যে একজন উপস্থাপক বাংলাদেশের টেলিভিশনের, তার স্ত্রীও মনোনয়ন পেয়েছেন। তো নানান ইকুয়েশন আছে বলে আমার ধারণা। তবে যদি আমাকে প্রশ্ন করেন যে এই আসনগুলির মধ্যে দিয়ে নারী কি আসলে ক্ষমতায়িত হয় কিনা, আসলে হয় না। এই জন্য হয় না যে এখানে যে মনোনয়ন পদ্ধতি, মনোনয়নের বিষয়ে যারা সিদ্ধান্ত নেন, যে পদ্ধতিতে এই মনোনয়নগুলি উপরে উঠে আসে, সবখানেই এক ধরনের প্রভাব আছে, একটা প্রভাবিত সিদ্ধান্ত। এবং এখানে দলের প্রভাব আছে, পুরুষতন্ত্রের প্রভাব আছে। পুরুষতন্ত্র শব্দটা যদি আমার খুব একটা পছন্দ না, কিন্তু পুরুষদের অনেক প্রভাব আছে, ক্ষমতাবানদের প্রভাব আছে, সম্পর্কের প্রভাব আছে। ফলে এইভাবে নির্বাচিত হয়। সবসময় যে যোগ্যতা বিচার করে শ্রেষ্ঠ নারীদেরকে এখানে মনোনীত করা হয়, ব্যাপারটা ঠিক। আমরা দেখলাম যে 11 দলীয় জোটের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের এক সদস্যকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা তারা দিতে পারেন ওই একই পদ্ধতিতেই। সব দলই তো তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেইভাবে তারা তাদেরকে মনোনীত করেন। যেমন এনসিপিও দুজনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে তাদের যে নারী শক্তি বলে যে নারী দল আছে তার সভাপতি এবং সম্ভবত সচিবকে তারা মনোনয়ন দিয়েছে। আবার সচিব ইলেকশন করেছিলেন, কিন্তু ইলেকশন থেকে বসে যেতে বাধ্য হয়েছিলেন আপোষের কারণে। তো অনেকেই বলছেন যে ওই আপোষ করার কারণেই তাকেই এমপি পদটা দেওয়া হবে, এটা আগেই প্রস্তাব করা হয়েছিল তাকে। এবং এই আসনটা কিন্তু আসলে এনসিপির আসন না, এইটা এনসিপির অনুরোধে জামাতের আসন থেকে একটা আসন ছেড়ে দেওয়া হয়েছে আসলে। কারণ এনসিপি একটা আসন পাওয়ার কথা, সেখানে দুইটা আসন এনসিপি পেয়েছে। এর কারণ হচ্ছে ওই যে তিনি বসে গিয়েছিলেন, সেই কারণে। তো অনেক কারণ রয়েছে আসলে। তবে কোন জায়গা থেকে যে একেবারে উপযুক্ত নারীদেরকেই পদায়িত করা হয় বা এখানে মনোনীত করা হয়, বিষয়টা ঠিক না। তবে এখানে অনেক নারী রয়েছেন যারা সরাসরি রাজনীতি করেছেন, যাদের সরাসরি ইলেকশন করার যোগ্যতাও ছিল। যেমন আপনি যদি বলেন রানু, আর্লি, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মনি, এরকম অনেকে আছেন যারা দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করেছেন। এরকম যারা, তাদের বেলায় কিন্তু আসলে আমার এই মন্তব্যটা না। তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তারা কিন্তু সরাসরি এমপি পদে ইলেকশন করারও অনেকে যোগ্যতা রাখেন। তো এরা যদি মনোনীত হন এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আবার এমন অনেকেই আছেন যারা নানান ইকুয়েশনের মধ্যে দিয়ে এসেছেন, সেইগুলি প্রভাবিত আসে।